হন্টিং অ্যাডেলাইন, চ্যাপ্টার 33, দ্য ম্যানিপুলেটর। অন্ধকার ঘরে টিভির আলো জ্বলছে। সংবাদ পাঠকের কণ্ঠ ঘরের নিস্তব্ধতা ছেদ করছে। 4জন সরকারি কর্মকর্তার হত্যাকাণ্ডের তদন্ত এখনও চলছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যাতে তাদের মৃত্যুর আগে চরম নির্যাতনের প্রমাণ মিলেছে। স্ক্রিনে একটি মেয়ের মকশট ভেসে উঠল। মেয়েটি দেখতে সুন্দর, সাধারণ বাদামি চুল আর বাদামি চোখ, কিন্তু তার চোখে দৃষ্টি অস্থির, অস্বস্তিকর। একবার তাকাতে বোঝা যায় মেয়েটি মানসিকভাবে ভীষণ অস্থির। সেই সেই ভাঙা পুতুল যাকে আমি মেলার খাবার দোকানে খেতে দেখেছিলাম। সেই রাতে সে ছিল অ্যানিস প্লে হাউসে। দেয়ালের ভেতর লুকিয়ে থেকে প্রতিটি অতিথিকে দেখতেছিল। একসময় সে আমার দিকেও তাকিয়েছিল, হয়তো ভাবছিল আমাকে মেরে ফেলবে কিনা। ভেবেই শিউরে উঠি। সে রাতে মৃত্যুর কত কাছাকাছি চলে গিয়েছিলাম। রিমোট টেনে নিয়ে টিভি বন্ধ করে দেই। কাঁপতে কাঁপতে রিমোটটা সোফার উপর ছুঁড়ে ফেলে দেই। ওই হারামজাদা আমাকে সেক্স করে চলেছিল তখন। তারপর একটা পাগল মেয়ের সাথে মিলে কতজনকে খুন করে এসেছে। মার্ক ফাকিং সেনবার্গ তাদের একজন। সেই 3জন সরকারি কর্মকর্তার সাথে, যাদের আমি অ্যানিস প্লে হাউসের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সে বলেছিল একটা পাগল মেয়ের সাথে কাজ আছে, কিন্তু সে যে মানুষ খুন করতে যাবে সেটা কোনোভাবেই আশা করিনি। বোকা মেয়ের মতো। হ্যাডি, তুমি জানো না, এটাই ও করে, খুন করে। ভয় আর উদ্বেগে শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি জানতাম ও মানুষ খুন করে। আর্কের হাত আমার দরজার সামনে এসে পড়া ছিল তার প্রমাণ। ওর পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। জানতাম ও খুনি, ও নিজেই স্বীকার করেছিল। কিন্তু টেলিভিশনে ওর নির্মম খুনের খবর দেখাটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। ও 4জন সরকারি রাজনীতিকে খুন করেছে। এটা কোনো ছেলের মাফিয়া বসের স্যুট আর বন্দুক পরে খেলার মতন কিছু নয়। আর কোনো গুরুত্বহীন ছিল। কিন্তু এটা এটা অনেক বড় কিছু। মার্কের শাস্তি প্রাপ্য ছিল, অবশ্যই ছিল। কিন্তু আমি তো ওর বাড়িতেই গিয়েছিলাম, ওর রাডারে ছিলাম আমি। আর এখন ও মারা গেছে। যদি ওরা আমাকে খুঁজতে আসে। শালা, তুই আসলে একটা বোকা অ্যাডি। হাত দুটো হাঁটুতে রেখে মাথা নিচু করে বসে পড়ি। আমার চিন্তাগুলো একের পর এক ঘুরপাক খাচ্ছে। তাতে কি, যদি এটাই আমার জীবনের সেরা সেক্স হয়? এবং সম্ভবত আর কখনো এমন হবে না। ছেলেটা পাগল, ওই স্ক্রিনের মেয়ের মতোই। ও আগেও মানুষ খুন করেছে, আবার করবে। আর যদি ও কখনো প্রেসিডেন্টকে খুন করতে চায়, বা এমন কাউকে যার সাথে ভয়ঙ্কর কিছু লোকের যোগাযোগ আছে, আমি এটা মেনে নিতে পারছি না। আবার স্ক্রিনের দিকে তাকাই। রিপোর্টার শতান স্যাপায়ারের সামনে, পেছনে পুলিশের সাইরেনের আলো। আমি আর পারছি না। বারবার ভয় নিয়ে বাঁচা সম্ভব না। জেড হাই প্রোফাইল মানুষ মেরে যাবে, আর তাদের লোকেরা আমার পেছনে লেগে থাকবে। ও একজন সিরিয়াল কিলার। আমাকে ওর সাথে সব শেষ করতে হবে, একেবারেই সব শেষ করতে হবে। ও আমাকে যা অনুভব করায় সেটা কোনো গুরুত্ব রাখে না। ও আমাকে বারবার বিপদে ফেলবে। আর কে এমন একটা পরিস্থিতির সাথে স্বাভাবিকভাবে থাকতে চাইবে? আমি গিগির পুরনো চেয়ারে দুলছি। তখন জানালার বাইরে হঠাৎ কিছু নড়াচড়া দেখি। হৃদস্পন্দন থমকে যায়। দেখি ওখানে ওর ছায়া দাঁড়িয়ে আছে। রাতে লাল সিগারেটের আগুন জ্বলছে। শালা, ও এখানে? আমি জানি ও কোনো যুক্তি শুনবে না যখন বলবো চলে যেতে। আগে শুনেছে? না, এবারও শুনবে না। আমাকে কোনোভাবে ওকে চিরতরে দূরে সরানোর উপায় খুঁজতে হবে। হয়তো দয়ার বলায় সে বডিগার্ডের খোঁজ নিতে হবে। কিন্তু এখন একমাত্র উপায় হলো পুলিশে কল করা। মিথ্যা বলবো, বিপদে আছে বলবো, ওরা দ্রুত চলে আসবে। আর ইন দ্য মিন টাইম ওকে চলে যেতে বলার চেষ্টা করব। ভয় আর উত্তেজনা রক্তে মিশে যাচ্ছে। আমি তাড়াহুড়ো করে ফোন খুঁজছি। পাগলের মতো লিভিং রুম তছনছ করে ফেলছি ফোনের জন্য। বুক ধড়পড় করছে, কানে ধ্বনি বাজছে, শ্বাস ছুটে যাচ্ছে। কয়েক মিনিটের পর অবশেষে সোফার কুশনের নিচে ফোন খুঁজে পাই। সোজা হয়ে দাঁড়িয়ে জানালার দিকে তাকাতেই স্থির হয়ে যাই। ও উধাও। হায় ঈশ্বর, ও গেল কোথায়? হাত কাঁপতে কাঁপতে নম্বর ডায়াল করি। 91। তখনই ওর উপস্থিতি পিঠে অনুভব করি। আর ঠিক তখনই ও আমার হাত থেকে ফোন কেড়ে নেয়। শ্বাস আটকে আসে। ও নম্বর মুছে দেয়। ফোনটাও অদৃশ্য হয়ে যায় ওর হাতে। ওর নিঃশ্বাস আমার কানে লাগে। ও নিচু হয়ে বলে, তুমি কি আমার বিরুদ্ধে পুলিশ ডাকতে যাচ্ছিলে? ও টস করে বলে,
আমার তো মনে হয়েছিল আমরা এগুলো পার হয়ে গেছি। আমার শ্বাস কেঁপে ওঠে। আমি আর এগুলো চাই না জেড, আমি তোমাকে চাই না। সংবাদ পাঠকের কণ্ঠ পেছনে ভেসে যায়। একটু পরেও বলে, কখন থেকে তুমি এত বড় মিথ্যাবাদী হলে? চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নেয়। তারপর হঠাৎ পায়ে জোরে চাপ দেয় ওর পায়ে। ও কষ্টে গড়গড় করে ওঠে, কিন্তু আমি পালাতে যেতেই ওর হাত কোমরে জড়িয়ে ধরে আমাকে আটকে ফেলে। এটা খুবই দুষ্টুমি ছোট ইঁদুর, আর তুমি জানো দুষ্টুমি করলে কি হয়। এক মুহূর্ত চুপ থেকে ও কানে ফিসফিস করে ওঠে, তাহলে তোমাকে গিলে খেতে হয়। ওর কথায় আমার ভেতর আগুন জ্বলে ওঠে। তপ্ত আগুন নিচে নেমে যায়, পেটের ভেতর দিয়ে পৌঁছে যায় সেই সংবেদনশীল জায়গায়। কিন্তু আমি এভাবে সহজে হার মানব না। আমি আর ওকে নিজের মাথায় শরীরে ঢুকতে দিতে পারি না। আমি তোমার শিকার না, তাহলে কেন আমাকে তোমার গ্রাস করতে দাও? ও ফিসফিস করে, গলা চেপে ধরে, মুখ গুজে দেয় গলায়। দাঁতের আঘাতে আমি কেঁপে উঠি। ওর হাত আরেকটু চেপে ধরে, শ্বাসরুদ্ধ হয়ে আসে। কিছু বলার চেষ্টা করি, কিন্তু ওর বুক থেকে গর্জন বেরিয়ে আসতেই সব গিলে নেয়। তুমি জানো আমি কতটা পছন্দ করি তোমাকে যখন তুমি পালাও। ও গর্জন করে, আরেক হাত বুকে চলে যায়, টান দিয়ে স্তন চেপে ধরে। থামো, আমি কেঁপে কেঁপে বলি। মুক্তি পেতে চাই, কিন্তু ওর হাত গলায় চেপে ধরে রাখে। চোখের সামনে অন্ধকার দাগ ভেসে ওঠে। তুমি এটা চাও না প্রিয়? চাও না আমার লিঙ্গে পূর্ণ হতে, প্রতিবার চরম মুহূর্তে এক নতুন ধর্ম আবিষ্কার করতে? তুমি নিজের উপর অনেক ভরসা রাখো। আমি ফিসফিস করি। ও হেসে ওঠে, অন্ধকার সমুদ্রের মতো গভীর। বিশ্বাসী হতে হলে বিশ্বাস রাখতে হয়। ও আমার মধ্যপ্রদেশে হাত রাখে, এবং এই পুষি উপাসনার যোগ্য। ওর গরম নিঃশ্বাস বুকের উপর দিয়ে নেমে যায়, গা কাঁপিয়ে তোলে। ওর আঙ্গুল দিয়ে স্তনের উপর চাপ দিয়ে ধরে, জোরে টান দেয়। আমি আর্তনাদ করি, তবুও শরীর নিজের মতো প্রতিক্রিয়া জানায়। আমি ওর দিকে গা ঠেলে দেই। ওর শক্ত দেহ আমার পিঠে লেগে যায়। ওর হাত আবার গলায় চেপে ধরে, এবার এতটা শক্ত যে আমার পায়ের আঙ্গুলে ভর দিয়ে বাঁচার চেষ্টা করি, তবুও ও ছাড়ে না। ভয় পাও? ও ফিসফিস করে। নাকি এই ভাবনা তোমার পুষিকে ভিজিয়ে দেয় যে আমি তোমার জীবনে আমার হাতে ধরে আছি, আর তোমায় শ্বাস নিতে দিচ্ছি? ঠিক যখন মনে হয় ও ছাড়বে না, ও হাত ঢিলে করে। আমি হাওয়া খেতে খেতে বাঁচার চেষ্টা করি, কিন্তু ও আমাকে বেশি সময় শ্বাস নিতে দেয় না। হঠাৎ আমাকে ঘুরিয়ে দেয়, দেয়ালের দিকে ঠেলে দেয়। আমি ঠিক ওর পছন্দ মতো অবস্থানে চলে যাই। 1 ফুট দূরে থাকতে না থাকতেই ও আমাকে ধরে দেয়ালে ঠেসে ফেলে, পুরো শরীর দিয়ে চেপে ধরে, আবার গলায় হাত দিয়ে চেপে ধরে, ঠোঁট চেপে বসিয়ে দেয় ঠোঁটে, ঠিক যেমন ও বলেছিল। আমি ওকে আমাকে গ্রাস করতে দেই। চোখে পানি চলে আসে যখন ও জোর করে আমার ঠোঁটের স্বাদ নিতে থাকে। আমি আর পারছি না, আমি এটা আর হতে দিতে পারি না। ঠোঁট ছাড়িয়ে নেয়ার চেষ্টা করি, ধাক্কা দেই, কিন্তু ও এক চুলও নড়ে না। থামো, আমি চিৎকার করি। আমি আর হতে দিচ্ছি না। তুমি মাত্রই ভয়ঙ্কর মানুষদের মেরেছ, যে এখন তাদের ভয়ঙ্কর বন্ধুদের বিপদ ডেকে আনছো। এটা ম্যাক্সের মতো হয়ে যাচ্ছে। তুমি একটা দানব। ওর হাত আবার গলায় চেপে ধরে, মাথা দেয়ালে ঠেকিয়ে দেয়, আমার প্রতিরোধ থামিয়ে দেয়। আর তুমি সেই মিষ্টি দেবদূত যাকে আমি নরকে টেনে নিয়ে যাব। ও পিসপিস করে, কণ্ঠ গম্ভীর হুমকির মতো শোনায়। আমি তোমাকে ঘৃণা করি। আমি থুতু গিলে গিলে বলি। ওর চোখে রাগ নিয়ে তাকাই। ও শুনবে না জানি। ও কেবল ঠোঁট বাঁকিয়ে হাসে ব্যঙ্গাত্মকভাবে। আর আমি আর কখনো তোমার সাথে শুতে দিব না, জেড। আমার গলা কাঁপলেও আমি লজ্জা পাই না। ওকে জানাতে চাই আমি কতটা সিরিয়াস। এটা ভয়ের কারণে নয়, আমার তীব্র ঘৃণার কারণে। ও আমার সাথে আরও সরে আসে। ওর মুখে একপাশে খিঁচানো হাসি, ভয়াবহ এবং আকর্ষণীয় একসাথে, যেন হাড়ের সিংহাসনে বসা এক সুদর্শন শয়তান। তুমি কি নিজের জীবন বাজি রাখতে পারবে? জেড প্রশ্ন করে। ওর মসৃণ কণ্ঠ আমার কণ্ঠের সাথে তীব্রভাবে বিপরীত। ওর লিঙ্গ আমার সাথে ঘষে। ওর শক্ত মোটা লিঙ্গটা আমার পেটে খোঁচা দিতে থাকে। আমি কোনো উত্তর দেই না। ও হেসে ওঠে। আমার মনে হয় আমার ছোট্ট ইঁদুরটা একটা মিথ্যেবাদী। শেষ কথাটা গর্জন করে ও আমার কানে ফিসফিস করে বলে। সারা শরীরে বিদ্যুতের মতন কাঁপুনি ছাড়িয়ে দেয়। ওর ঠোঁট আমার গালে ছুঁয়ে যায়,
আলতো করে ঠোঁট বেয়ে ঠোঁটের দিকে এগিয়ে আসে। ওর ঠোঁট যখন আমার ঠোঁটে ছুঁয়ে যায়, আমাদের ত্বক যেখানে যেখানে ছুঁয়ে যায় সেখান থেকে বৈদ্যুতিক শিহরণ ছড়িয়ে পড়ে। আমি তীক্ষ্ণভাবে শ্বাস নেই। ভয়ের সঙ্গে অ্যাড্রিনালিন এখনও ছুটছে রক্ত দিয়ে, এতটাই তীব্র যে আমাকে প্রায় মাতাল করে তুলেছে। হ্যাঁ, আমি ফিসফিস করে উত্তর দেই। ওর প্রশ্নের উত্তর দিতেই হঠাৎ পা উছিয়ে ওর অন্ডকোষে লাথি দেই। ও সম্পূর্ণ আঘাত এড়িয়ে যায়, কিন্তু তাতেই আমার পক্ষে ওর হাত থেকে ছুটে পালানোর সুযোগ হয়। ওর ঠান্ডা নির্মম হাসির শব্দ শুনতে শুনতে আমি প্রায় দরজার পাল্লা ভেঙে দেই আর দৌড়ে রাতের অন্ধকারে বেরিয়ে যাই। শীতল ভেজা বৃষ্টির পানি গায়ে পড়তে আমি ভিজে যাই, তবুও বৃষ্টি আমাকে থামাতে পারে না। ভয় আমাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে, পা ছুটছে। আমি দৌড়াচ্ছি অন্ধকার জঙ্গলের দিকে, পা পিছলে যায় ভেজা বারান্দার কারণে। তখন মনে পড়ে আমি পায়ে কোনো জুতো পরিনি। এখন আর কিছু করার নেই, দাঁতে দাঁত চেপে পায়ের নিচে পাথরের কামড় সহ্য করে দৌড়াই। ছোটবেলায় আমি সবসময় এই জঙ্গলে অভিযান করতে চেয়েছিলাম। এই জঙ্গল গভীর, খুব সহজে হারিয়ে যাওয়া যায়। মা আর নানি কোনোদিন আমাকে এই জঙ্গলে ঢুকতে দেয়নি, সেই নিষেধাজ্ঞা বড় হয়েও মেনে চলেছি। শৈশবে পাওয়া সতর্কতাগুলো আমাকে এই জঙ্গল থেকে দূরে রেখেছিল। এখন ইচ্ছে করছে, ইস, যদি আগে আসতাম। 1 মিনিটও লাগে না, আমি দিক হারিয়ে ফেলি। কেবল চাঁদের আলো, সেটাও গাছের ছায়ায় দুর্বল। তবু আমি পা চালিয়ে যাই। থামতে ভয় পাই, মনে হয় শয়তান পেছনে লেগেই আছে। অবশেষে একটি শিকড়ে পা আটকে গিয়ে আমি পড়ে যাই। শরীর সামনের দিকে ছিটকে পড়ে মাটিতে ধাক্কা খাই। হাতের উপর ভর দিয়ে পড়ায় 2 কবজিতে ব্যথা ওঠে। পা কেটে রক্ত পড়ছে। পায়ে জুতো না থাকায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমি হাঁপাচ্ছি, আতঙ্কিত শ্বাস নিচ্ছি। তারপর পিঠের উপর গড়িয়ে যাই। বৃষ্টির ধাক্কায় চোখ বন্ধ করতে হয়, নাকে মুখে পানি ঢুকে যায়। হাত দিয়ে মুখ ঢেকে চোখ মেলি, চারপাশ দেখি। ওকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার মানে এই নয় যে ও কাছাকাছি নেই। বুক ধড়ফড় করছে। গভীর শ্বাস নিতে নিতে নিজেকে শান্ত করার চেষ্টা করি, যেন ওর পায়ের শব্দ শুনতে পারি। বাতাসে গাছের পাতা কাঁপে, মাটির ধুলো উড়ে আসে, গায়ে কাঁটা দেয়। শব্দটা ভীতিকর, হুমকির মতো। মনে হয় বাতাস গাছের ফাঁক খুলে দেবে আর আমি দেখতে পাবো আমার ছায়ার মতো দাঁড়িয়ে আছে জেড। ভেজা টি শার্ট আর লেগিংস কোনো সুরক্ষা দেয় না। কাপড়গুলো শরীরে লেপ্টে থাকে, শীতকে ভেতরে আটকে রাখে। ঠান্ডায় হাড় কাঁপে। বসে গিয়ে গভীর শ্বাস নিয়ে কান খাড়া করি পায়ের শব্দ শোনার জন্য। কয়েক সেকেন্ড পর পেছন থেকে একটি ডাল ভাঙার শব্দ শুনতে পাই। হঠাৎ মাথা ঘুরিয়ে নেয়, চোখ উন্মত্তভাবে খুঁজতে থাকে। আবার দম পুড়িয়ে আসে। আস্তে আস্তে উঠে দাঁড়াই, হাতে পায়ে ব্যথা উপেক্ষা করি। আমাকে লুকাতে হবে। ঠিক তখনই আরেকটি ডাল ভাঙার শব্দ হয়। হৃদস্পন্দন তীব্র হয়ে ওঠে। সামনে হঠাৎ একটি পা দেখতে পাই। আগুন থেকে উঠে আসা শয়তানের মতো ওকে দেখি। দুটি গাছের ফাঁক থেকে বেরিয়ে আসছে। বিশাল দেহি, ফুট তোলা, ছায়ার মধ্যে দিয়ে এগিয়ে আসছে। আমি পেছনে ফিরে দৌড় দেই, শক্তি দিয়ে দৌড়াই, হাত পা ছুটিয়ে দেই যতটা পারি। কিন্তু তাতেও কোনো লাভ হয় না। মাত্র 10 ফুট যেতেই এক হাত আমার বাহু চেপে ধরে আমাকে পেছনে টেনে নেয়। আমার শরীর ওর শক্ত বুকের সাথে ধাক্কা খায়। শ্বাস বন্ধ হয়ে আসে। আমি লড়াই করি, মুক্ত হতে চাই, কিন্তু ও অনেক বড়, অনেক শক্তিশালী। সহজে ওর গরম দেহে আমাকে আটকে ফেলে। ওর গরম নিঃশ্বাস কানে লাগে। ভয়ের মধ্যে ঘোলাটে দৃষ্টির মধ্যে ওর গম্ভীর কণ্ঠ ভেসে আসে। তুমি আমার থেকে পালাতে পারবে না ছোট ইঁদুর। আমি সবসময় তোমাকে খুঁজে বের করব। ও আমার মুখ চেপে ধরে, বড় হাত দিয়ে গাল দুটো চেপে ধরে। নরম মাংস দাঁতে ঠেকায়। আমি ব্যথায় কেঁপে উঠি, সাথে সাথে ওর বুক থেকে গর্জন ওঠে। তারপর ফিসফিস করে বলে, তুমি কি খাওয়ার জন্য প্রস্তুত? ও মুখ চেপে ধরে আমাকে ঘুরিয়ে নেয়, শরীর ওর সাথে চেপে ধরে। কিন্তু আমি সহজে হার মানব না। আমি হাত পা ছুড়ে দেই, শরীর নাড়াই, ওর শক্ত হাত থেকে ছাড়ানোর চেষ্টা করি। এভাবে ধস্তাধস্তিতে পা পিছলে যায়। আমরা দুজনেই পড়ে যাই, কিন্তু পড়ার সময় ও হাতে আমাকে সামলে নেয়। তার মধ্যে আমাকে শক্ত করে ধরে রাখে। তাতেও আমি থামি না। আমাকে ছেড়ে দাও, তুমি পাগল, আমি তোমাকে। কী করবে? ও গর্জে ওঠে, কথা কেটে দিয়ে। ও আমাকে মাটির সাথে চেপে ধরে। ঠান্ডার কামড় আমার শরীরে ঢুকে যায়। 2 হাত আমার মাথার উপরে চেপে ধরে, অন্য হাত গলার পেছন থেকে ধরে। বলো এডি, তুমি কি মনে করো পেডোফাইলদের খুন করা অন্যায়? ওর এক চোখ অন্ধকারে উজ্জ্বল হয়ে ওঠে।
আমি মনে করি মানুষ খুন করা ভুল। আমি ওর মুখের সামনে চিৎকার করি, দম নিতে নিতে শরীরকে সামান্য বিশ্রাম দেই। আমি ভয় পেয়েছি, কিন্তু শরীর ক্লান্ত। কেন? ও তাড়াতাড়ি বলে, কারণ সমাজ তোমাকে সেটা শিখিয়েছে। কারণ মানুষ নিজেরা নিয়ম বানিয়ে নিয়েছে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। তুমি কি মনে করো অন্য পশুরা এই নিয়ম মানে? আমরা সবাই পশুপ্রিয়। পার্থক্য হলো আমি নিজের ভেতরের পশুকে দমন করি না। আমি রেগে গিয়ে ওকে ঠেলে সরানোর চেষ্টা করি, কিন্তু কোনো কাজ হয় না। যেন হাতের নিচে ইঁদুর চাপা পড়েছে। ও আমার হাতগুলো শক্ত করে চেপে ধরে রাখে, হাঁটু দিয়ে পা ছাড়িয়ে নেয়। বৃষ্টি আর ঠান্ডার মধ্যেও ওর শরীর পাথরের মতোই শক্ত। তুমি আমাকে মেরে ফেলো, আমি চিৎকার করি, কারণ তুমি তাদের এত ভয়ানক নির্যাতন করে মারলে যেটা জাতীয় সংবাদে চলে এসেছে। তুমি জানতে চাও আসল পাপ কি, অ্যাডি? যাদের জন্য তুমি এত কষ্ট পাচ্ছ তারা সেই মানুষ যারা শিশুদের নির্যাতন করে, ধর্ষণ করে, মেরে ফেলে, আর সেটা উপভোগ করে। তুমি কি মনে করো এই পৃথিবীর কোনো শাস্তি এক শিশুর কষ্টের সমান হতে পারে? আমি মুখ বন্ধ করে দেই, চোখ জল করে ওঠে। আর খারাপ হলো অ্যাডি, তোমাকে আমি আমার বলে দাবি করার আগে সোসাইটি তোমার উপর নজর দিয়েছিল। এর মানে সে বেঁচে থাকুক বা মরুক, তুমি বিপদে ছিলে। তুমি কি জানো শ্যাটান্স অ্যাফেয়ারে ওরা তোমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল? যখন তুমি অ্যানিস প্লে হাউসে দৌড়াচ্ছিলে তখন ওরা তোমাকে ধরার জন্য লোক লাগাচ্ছিল। আমি সেটা হতে দেইনি অ্যাডি। তুমি যদি ভেবে থাকো আমাকে তোমার জীবন থেকে দূরে করতে পারবে, এটা ভুলে যাও। তুমি আমার দেহের থেকেও বেশি আমার সুরক্ষার প্রয়োজন। তবে আমি দুটোই তোমাকে দেব। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সোসাইটি আমাকে টার্গেট করেছিল? হায় ঈশ্বর, আমি কি পাপ করেছিলাম যে এমন অবস্থা হলো? আমি এত বিপদে ছিলাম কখনো বুঝিনি, কখনো অনুভব করিনি। কারণ যে মানুষটি আমাকে মাটিতে চেপে ধরেছিল সেই আমাকে নিরাপদে রেখেছিল। ও কথা বলতে থাকে। ও ছিল এক দানব অ্যাডি, আর ওর সবচেয়ে খারাপ কাজ ছিল তোমাকে বিপদে ফেলা। আর আমার সবচেয়ে খারাপ কাজ ছিল ওকে তোমার খোঁজ পেতে সহজ করে দেওয়া। সবকিছু উল্টো হয়ে গেছে। এক সময় জেডকে দোষ দিয়েছিলাম আমাকে মার্কের কাছ থেকে লুকিয়ে রাখতে না পারার জন্য। এখন আমি সত্যিটা মেনে নিচ্ছি। ভাগ্যের সাথে লড়াই করে ও কিছুই করতে পারতো না। তুমি ওকে থামাতে পারতে না। আমি আস্তে আস্তে ফিসফিস করে বলি, হয়তো না, কিন্তু আমি তোমাকে ওর নজরে আরও নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম তোমাকে দাবি করলে তোমার সুরক্ষা হবে, কিন্তু মার্ক সবসময় তোমাকে ধরিয়ে দিত। আর যে নোংরা লোক তোমার বাড়ির 1 মাইলের মধ্যে আসবে আমি তার গলায় ছুরি বসিয়ে দিচ্ছি। আমি কখনোই ভালো মানুষ সাজার ভান করিনি, তবে আমি নিজের নিয়ম বানিয়েছি। আমি একের পর এক সে বিকৃত মানুষগুলোকে মেরে ফেলবো যদি তাদের শিশুরা রক্ষা পায় আর তুমি নিরাপদে বাঁচতে পারো। আমার ঠোঁট কাঁপে, ভেতরের সব প্রতিরোধ ভেঙে পড়ে। বলার কিছু নেই, কোনো যুক্তি নেই। আমি এতদিন ধরে রেখেছিলাম খুন করা সবসময় ভুল, কিন্তু আমাকে সেটা ছেড়ে দিতে হবে, কারণ যে ঠিক সে না এলেও আমি বিপদেই থাকতাম। আর সে প্রতিবার এমন কারো গলায় ছুরি বসালো যে আমাকে আঘাত করতে চায়। আমি রাগ করতে পারি না, যদি এটা আমাকে স্বার্থপর করে তোলে। তবুও আর পাত্তা দিচ্ছে না যে এটা আমার জীবন থেকে যাবে। আমি চাইলেও যাবে না। আর এই যুদ্ধ করে বাঁচার চেয়ে সেই একমাত্র মানুষটিকে মেনে নেওয়াই সহজ, যে আমাকে নিরাপদে রাখে। আমি ওর মুখের দিকে তাকাই, শেষ প্রশ্ন করি, তুমি কি কোনো নির্দোষ মানুষকে খুন করেছো? তোমার কাছে নির্দোষ মানে কি? জেড প্রশ্ন করে। ওর মিন্টে নিঃশ্বাস ঠান্ডা ভেজা মুখের উপর স্পর্শ করে। আর্কের মতো, যে অন্যদের আঘাত করেছে কিন্তু তবুও রিডেম্পশনের সুযোগ ছিল, তাই না? আমি ঢোক গিলে ফেলি, মুখ খুলে উত্তর দিতে যাই, কিন্তু ও আরও কাছে এসে দাঁড়ায়। ওর ঠোঁট আমার ঠোঁটের ঠিক সামান্য উপর। শব্দগুলো জিভের উপর জমে যায়। ওর জিভ বেরিয়ে এসে আমার ঠোঁটের উপর জমে থাকা একটি পানির ফোঁটা চেটে নেয়। এত ছোট্ট স্পর্শ, যেন আঙ্গুলে প্রজাপতি এসে বসেছে। তবুও মনে হলো যেন বজ্রপাত সারা মেরুদণ্ড বেয়ে নিচের গভীরে নেমে গেল। তুমি কি মনে করো আমার রিডেম্পশন সম্ভব? ও ফিসফিস করে, গলার স্বর অন্ধকার আর পাপময়। আমি ঠোঁট ভিজিয়ে শব্দ খুঁজতে খুঁজতে বলি, তুমি কি রিডেম্পশন চাইছো? ওর পুরো শরীর আমার শরীরের সাথে মিশে যায়। আমার ভেতরে আগুন আর বরফের ঝড় তোলে। ঠান্ডা মাটি আর ওর দেহের উত্তাপ একে অপরের সাথে লড়াই করে, আর আমি ওর কাছাকাছির মধ্যে তৈরি হওয়া এক উন্মত্ততার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। ওর লিঙ্গ আমার সাথে ঘষা লাগে। আমার পায়ের ফাঁক দিয়ে তীব্র আনন্দের শিহরণ ছড়িয়ে পড়ে। অনিচ্ছাকৃতভাবে আমার পিঠ বেঁকে যায়। ঠোঁট থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসে।
যদি আমার মুক্তির রাস্তা তোমার মধ্যে থাকে, তবে আমি সারা জীবন তা তোমার ভেতর খুঁজে বেড়াবো। ও আবার কোমর নাড়ায়, আমার ঠোঁট থেকে আরেকটি দম বন্ধ করা আর্তনাদ বের করে আনে। আমি তোমার প্রতিটি ইঞ্চিতে ভরিয়ে দেব অ্যাডেলিন, আর সময়ের সাথে সাথে আমার মুক্তি তোমার পরিত্রাণ হয়ে যাবে। ওর কথাগুলো আমার ভেতরে গভীর এক তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। পায়ের ফাঁকে ভিজে যাওয়া থামানো যাচ্ছে না, ঠিক যেমন ওর কাছে সমস্ত আত্মা স্বেচ্ছায় তুলে দিতে চাওয়াটাও থামাতে পারছে না। সে এখন একজন স্টকার, অ্যাডি। মনের ভেতরে ছোট্ট কণ্ঠটা ক্রমশ হালকা হয়ে যাচ্ছে, এত ছোট আর দুর্বল যে তার কথাগুলো আর কোনো ক্ষমতা রাখতে পারছে না। এখন সেই যুক্তির কণ্ঠ আমাকে বিরক্ত করছে, কারণ জেডের জন্য আমার যা অনুভূতি তার কোনোটাই যুক্তিসঙ্গত নয়। ও এমন অনুভূতি জাগায় যা যুক্তি আর বাস্তবতাকে পেরিয়ে যায়। সেই ছোট কণ্ঠ দিয়ে তা থামানো সম্ভব নয়। যদি আমি না চাই, তুমি রিডেম্পশন খোঁজো, আমি ফিসফিস করে বলি, যদিও আমার শরীর ঠিক উল্টো কাজ করছে। একটা পাওয়ার কোমরে তুলে ওকে আরও কাছে টেনে নেই, যদিও মুখে ওকে দূরে ঠেলার চেষ্টা করি। যদি আমি না চাই তুমি আমার ভেতরে ঢোকো। ওর ঠোঁট আমার ঠোঁট ছুঁয়ে গাল বেয়ে চোয়ালের দিকে নেমে যায়। ও কঠিন করে কামড় দেয়। দাঁতের ব্যথা আর আনন্দ একসাথে স্নায়ুতে ছড়িয়ে পড়ে, আরেকটি আর্তনাদ বেরিয়ে আসে। এবার ও যখন কোমর নাড়ে, আমি ওর সাথে তাল মেলাই, ওকে আরও কাছে পেতে উন্মাদ হয়ে উঠি। তবুও আমি হাল ছেড়ে দিতে চাই না, যদিও আমার শরীর আগে হেরে গেছে। যদি একদিন তোমার ভেতরে থাকার অনুভূতিটাকে ঘৃণা করতে শুরু করি। অবশেষে ও আমার হাত ছেড়ে দেয়, আমার শার্টের কলার ধরে এক হাতে টেনে ছিঁড়ে ফেলে। ঠান্ডা বৃষ্টির ঝাপটা ত্বকে পড়তেই আমি কেঁপে উঠি। পিঠ বেঁকে যায় যখন ওর হাত কঠিনভাবে পেট বেয়ে উপরে ওঠে। বিদ্যুতের মতো শিহরণ শরীর নাচতে থাকে। ওর স্পর্শ আমাকে উন্মাদ করে দিচ্ছে, এমন অনুভূতি আগে কখনো হয়নি। তারপর ও আমার ব্রাতে হাত দেয়, স্তনগুলো বের করে ফেলে, সেটাও ছিঁড়ে ফেলে দেয়। তুমি কি ঘৃণা করবে যখন তোমার শরীর এত জোরের ক্লাইম্যাক্স করবে যে তুমি আর সামলাতে পারবে না? উত্তর দেওয়ার আগে ও আবার আমার চোয়ালে হালকা কামড় দেয়, তারপর গলার কাছে চলে যায়। কানলতির নিচে স্পর্শকাতর জায়গায় ওর মুখ নামে, একবার নিঃশ্বাস ছেড়ে দেয়, সেটাই শেষ সতর্কতা। তারপর দাঁত বসিয়ে দেয়। আমার মুখ থেকে বেরিয়ে আসে স্পষ্ট আর্তনাদ। চোখ উল্টে যায়, ওর জিভ দংশনে লেগে থাকা জায়গায় চাটতে থাকে আর শিহরণ ছড়ায়। তীক্ষ্ণ কামড় গলার নিচে নামতে নামতে একসময় ওর গরম মুখে আমার স্তনের বোটা ঢুকে যায়। গলা থেকে রুদ্ধ করা চিৎকার বের হয়, আর আমি কাঁপতে থাকি ওর উত্তপ্ত জীবের ঘর্ষণে। পিঠ মেকে যায়। আমি ওর চুলের মুঠি ধরে টানি, যেমনভাবে ও আমার বোটায় মুখ লাগিয়ে আছে। শেষমেশ ও দাঁত ছেড়ে দেয়। আমি ফুর করে শ্বাস ছাড়ি। আমি নিজের থেকে অনেক বেশি তৃপ্তি নিতে পারি তোমার চেয়ে। আমি ওর হাসি অনুভব করতে পারি। দেখার দরকার নেই, জানি কতটা নির্মম সে হাসি। ও মাথা তোলে, চোখে চোখ রাখে। আমার হৃদয় ডুবে যায়, আর অন্তর বলে দেয়, যা শীঘ্রই ওর কথায় প্রমাণিত হবে। তুমি কি প্রমাণ করার জন্য প্রস্তুত, ছোট ইঁদুর? না হলে আমি তোমাকে তোমার কথা খাইয়ে ছাড়ব। এই ছিল আজকের এপিসোড। কেমন লেগেছে তোমাদের? কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পরবর্তী এরকম মজার গল্প উপন্যাস আমার কণ্ঠে শুনতে চাইলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। টাটা।